এটা নিঃসন্দেহে ওসমান হাদির যদি কোনো শত্রু থেকে থাকে সেও স্বীকার করতে বাধ্য। এবং আমার দেখা, আমাকে যদি কেউ ব্যক্তিগতভাবে প্রশ্ন করে, আমি বলবো যে আমার আমার এই জীবনে আমি এত বড় জানাজা, এত সমাগম, এত বড় জনসমাগমই আমি খুব একটা দেখিনি। আমি যদি বলেন যে এই মানিক মিয়া অ্যাভিনিউ রাজধানী, এই ঠিক মানিক মিয়া অ্যাভিনিউর পাশে একদম অ্যাভিনিউ ঘেঁষে আমার স্কুল ছিল, ধানমন্ডি বয়েজ স্কুল। সেই বয়েজ স্কুলে একদম মানিক মিয়া পাশ ঘেঁষে আমি যখন এই মানিক মিয়া অ্যাভিনিউর মাঝখানে ডিভাইডার নাই, তখন সেখানকার হোস্টেলে থাকতাম। সেখান থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ছিল আমাদের সময় কাটানোর জায়গা। আমার জীবনে তা তো শৈশবে দেখিনি, আমার এই বয়স পর্যন্ত দেখিনি। আপনারা অনেকেই বলেন যে 1971-এর রাজাকার গোলাম আজম, জামাত ইসলামের সাবেক আমির, তার জানাজা ইতিহাসে অনেক বড় জানাজা হয়েছিল নিঃসন্দেহে। বা হোসেন মোহাম্মদ এরশাদ বা আরো রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ মানুষ বিদায় নিয়েছেন, অনেকের জানাজা সংসদ ভবনে মধ্যে এসছে, শ্রদ্ধা জানানো হয়েছে, সংসদ প্লাজায় এসছে, অনেক বড় বড় ডাকসাইটে নেতাদের, ইতিহাস খ্যাত নেতাদের, কিন্তু এত মানুষ দেখিনি। কিন্তু এই জানাজায় অংশ নেওয়া সবাই কি জুলাই বিপ্লবী বা জুলাই বিপ্লব ধারণ করে, বাংলাদেশ ধারণ করে? নাকি এই যে যারা এই জানাজায় অংশ নেওয়ার পর একটা পবিত্র জায়গা, পবিত্র একটা নামাজ, প্রত্যেক মানে কোনো মুসলমান যদি এই দুর্ভাগ্য হয় যে যার জানাজার নামাজ জুটে না, তার চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই, সেই জানাজার নামাজে অংশ নিয়ে তারা উচ্ছৃঙ্খলতায় লেগে গেল। 5 আগস্টে আমরা দেখেছি আমাদের মহান জাতীয় সংসদ কিভাবে অপবিত্র করা হয়েছে। স্পিকারের চেয়ারটায় সেখানে আব্দুল হামিদ তো লেগে থাকেনি, সারা জীবন আব্দুল হামিদ ওখানে বসে থাকবে না, শিরিন শারমিন বসে থাকবে না, থাকেনি ওখানে, কিন্তু ওই চেয়ারটা আমাদের মহান সংসদের চেয়ার, সেই চেয়ারের উপর পা তুলে চোট টেনেছে। এই দৃশ্য আমাদের দেখতে হয়েছে, তছনছ করেছে আমাদের জাতীয় সংসদটা। আজকে আবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল, আজকে আবার সেই বিপ্লবের নামে। সেখান থেকে কোনো প্ল্যান ছিল আজকে যদি আমাদের সেনাবাহিনী উপস্থিত না থাকতো? সেই সেনাবাহিনী, পুলিশ তো আমরা দেখছি যে ভিড় ঠেলে পুলিশের পাশ দিয়ে, দাঙ্গা পুলিশ ব্যাটালিয়ন যারা ছিল তাদের পাশ দিয়ে গিয়ে এত মানুষ পুলিশ ঠেকাবে কিভাবে? শুধু পাহাড় হয়ে যদি সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত না থাকতো, তাহলে আজকে আরেকটা 5 আগস্ট দেখতে হতো না? আজকে আরেকটা কি লঙ্গা কাণ্ড ঘটাতো দেশের জন্য? কি ভয়াবহ পরিস্থিতি এরা তৈরি করতে চেয়েছিল? তাদেরকে কি আইনের আওতায় আনা হবে? খবরটা যারা এখনো পুরোপুরি জানেননি তাদেরকে বলছি, ওসমান হাদির জানাজার শেষে সেখানে উপস্থিত একদল লোক, একদল বললেও মনে হবে কম সংখ্যক, 2, 4, 50 জন, তা না। ভিডিওতে তো আপনারা দেখছেন তাদের সংখ্যা কিরকম। সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করে, তবে সেখানে অবস্থানরত সেনা সদস্যরা তাদের বাধা দেন এবং সংসদের ভেতরে প্রবেশের গেটগুলোর সামনে অবস্থান নেন। বেলা 2:30টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় মাইকে সবাইকে সরে যাওয়ার আহ্বান জানাতে থাকে সেনা সদস্যরা। তবে সংসদে প্রবেশের চেষ্টাকারীরা বেশ কিছু সময় ধরে সেনা সদস্যদের কর্ডনের সামনেই দাঁড়িয়েছিলেন। সেখান থেকে ধীরে ধীরে লোকজন সরে শাহবাগের দিকে যাচ্ছিল। শাহবাগ থেকে তারপরে তারা একটা আলটিমেটাম দিয়েছে। বাংলাদেশের মানুষের সৌভাগ্য, কপাল ভালো যে আজকে কোনো বিশ্রী অবস্থার মুখোমুখি দেশকে হতে হয়নি। যেসব কথা শোনা গিয়েছিল তারা যে লঙ্কা কাণ্ড করবে, এক ওসমান হাদির মৃত্যুর লাশের উপর দিয়ে তারা কি করতে চেয়েছিল এই দেশটাকে, তারা কতটা ওসমান হাদিকে ধারণ করে। যারা ওসমান হাদির জন্য সত্যিকার অর্থে এই যে আবেগ আপ্লুত লক্ষ মানুষ ওখানে গিয়েছে, তারা কি সবাই এগুলোতে জড়িয়েছে? তারা কি সবাই চায় এই ঘটনাগুলো হোক? কখনোই না। ফলে মানুষের মধ্যে এদেরকে নিয়ে যে এই আতঙ্কের দানা বেঁধেছে, তারা কি এত সহজে এখানে থেমে যাবে? না একটার পর একটা উসিলা খুঁজতে থাকবে তাদের যে মিশন, যে টার্গেট নিয়েছে তারা, সেই টার্গেট ফিল আপ করার জন্য? আমরা নিশ্চয়ই এটার ভেতর ভেতর যদি কোনো উস্কানি থাকে, সরকারের দিকে অনেকের অভিযোগের তীর আছে, কোনো যদি সাপোর্ট থাকে, শিথিলতা থাকে, সেইটা মোকাবেলার জন্য আমাদের সরকার যথেষ্ট ব্যবস্থা নিবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।